ইউরো নাকি কোপা আমেরিকা, কোন প্রতিযোগিতা বেশি কঠিন, কোনটি বেশি সহজ, কোন ফরম্যাটটি সহজ, কোন ফরম্যাটটাই বা আবার কঠিন, কোথায় খেলার মান কেমন, এই সব কিছু নিয়ে আজকে আমি কোপা আমেরিকার পক্ষে কথা বলবো অমরান মুস্তাকিম হোসেন, এবং আমার সাথে ইউরোর পক্ষে কথা বলার জন্য কিরো আদনান আহমেদ। লেটস বিগিন দ্য ডিবেট। সো ফরম্যাট, আচ্ছা আমি সরাসরি একটা প্রশ্নে চলে আসি। ইউরোতে 24টি দেশ খেলে আমরা জানি, তাহলে এখানে গ্রুপ পর্ব তো অনেকটাই বোরিং। এখান থেকে আমরা জানি যে থার্ড প্লেসে অনেকগুলো দল কিন্তু পরের রাউন্ডে ওঠে, তাহলে এটা খুবই প্রেডিক্টেবল হয়ে গেল। কি মনে হয় আপনার, আপনি এটাকে কাউন্টার করবেন কিভাবে? আপনি বলতে চাচ্ছেন যে 24 থেকে 16 টিম খেললে বেটার, 16 টিম খেললে বেটার হতো। বাট আমি মনে করি যে ইউরোপের মতো আর কোনো জায়গায় এত ফুটবলিং নেশন নেই, এবং ইউরোপের আপনি 16 থেকে 24 টিমেরটাও আমার কাছে মনে হয় জাস্টিফাইড। কারণ আমরা এবার দেখেছি যে জর্জিয়া, রোমানিয়ার মতো ফার্স্ট টাইমাররাও এসে নকআউট পর্বে চলে এসেছে। এখন একটা তর্ক আপনি বলতে পারেন যে থার্ড প্লেস টিম কেন যাচ্ছে, তো গ্রুপ পর্ব কিছুটা ডাল হয়ে যাচ্ছে। বাট গ্রুপ পর্ব ডাল হলেও থার্ড প্লেস টিমরাও কিন্তু আমরা আবার দেখেছি যে পরে নকআউট পর্বে অনেক ভালো করছে। এবার অলরেডি নেদারল্যান্ড সেমিতে চলে এসেছে থার্ড প্লেস টিম। এর আগে আমরা দেখেছি পর্তুগাল থার্ড প্লেস টিম ছিল, তারা চ্যাম্পিয়ন হয়েছে। সো আপনি যদি দুই টিমকেই নকআউট পর্বে নেন, তাহলে কিন্তু পর্তুগাল চ্যাম্পিয়ন হতে পারতো না, নেদারল্যান্ড এবার নকআউট পর্বে আসতে পারতো। আমার কাছে মনে হয়, আমি কিরোর সঙ্গে দ্বিমত করবো এই জায়গায়। আমার কাছে মনে হয় আপনি বলছেন বারবার যে ঠিক আছে থার্ড প্লেস টিম উঠে গেছে, তবে শেষ পর্যন্ত কোপার ফরম্যাটটি যদি আপনি দেখেন, কোপাতে সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যাচ্ছে। এখানে এরর অফ মার্জিন অনেকটা কিন্তু কম। আমরা দেখেছি মেক্সিকোর মতো টিম, ওরা কিন্তু এবারে কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি, যে মেক্সিকো কিন্তু দুইবার কোপা আমেরিকার ফাইনালে খেলেছে। কানাডার মতো টিম কিন্তু সেমিফাইনালে চলে গেছে। সো এখানেও আনসার্টিনিটি আমার মনে হয় একটু বেশি। আপনার কাছে কি এটা মনে হয়? বাট কোপায় তো আপনার মানে প্রচুর গেস্ট নেশন আসছে, মানে কোপার কিন্তু দেশ অনেক কম, মানে কনমেবলের দেশ কিন্তু অনেক কম। কোপা আমেরিকার প্রথম কয়েক আসরে কিন্তু শুধু 4টা টিম খেলতো। এরপর তারা গেস্ট নেশন নিয়ে টুর্নামেন্টটা বড় করার চেষ্টা করেছে। এবারও প্রচুর গেস্ট নেশন এসেছে, ইভেন একটা গেস্ট নেশনই অ্যাকচুয়ালি হোস্ট করছে এবারের টুর্নামেন্ট। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে কোপাতে গেস্ট নেশন আসার পর এটা জমজমাট হয়েছে। আমি ঠিক আছে, এটা একটা ভালো লজিক, তবে আমি এখানে কোপা আমেরিকাকে কৃতিত্ব দেবো। কারণ তারা যখন বুঝতে পেরেছে যে সাউথ আমেরিকার 10টি দেশ নিয়ে আসলে এই টুর্নামেন্টটা খুব বেশি এক্সাইটিং করা যাবে না, তখন তারা কিন্তু বাইরে থেকে দেশ নিয়ে এসেছে, এবং এটা আসলে তাদেরকে করতেই হতো। এবং আরেকটা জিনিস বলতে চাই, নামটা কিন্তু কোপা আমেরিকা, যেখানে আমেরিকারই দেশগুলো কিন্তু এবার খেলছে। সো এদিক দিয়ে কিছুটা হয়তো জাস্টিফাইড। লাস্ট যে ব্যাপারটা আসলে মনে করিয়ে দিই, কোপাতে কিন্তু আমরা দেখেছি যে ভেনেজুয়েলা বা ইকুয়েডরের বাইরে অন্য সব দেশ কোপায় জিতেছে। আপনি যদি দেখেন এবার কলম্বিয়া বা উরুগুয়ের মতো দেশগুলো কিন্তু কোপায় খুব ভালো করেছে, যাদেরকে হয়তো সেই অর্থে বিগ কান্ট্রি বা বিগ ফুটবলিং নেশন বলা যায় না ব্রাজিল আর্জেন্টিনার বাইরে। তাই হলে কি কোপায় জায়গায় কিছুটা এগিয়ে যাচ্ছে? বাট কোপায় তো বিগ টিম আছে আপনার দুটা। আপনি বলবেন যে শুধু ব্রাজিল আর আর্জেন্টিনায় বড় দল, কিন্তু ইউরোপে দেখেন বড় দল কিন্তু অনেকগুলো, মিনিমাম 5-7টা দল আপনি বলবেন যে অলরেডি তারা কন্ডিশনে থাকে। সো স্যার তার মানে হচ্ছে এখানেও খুব বেশি পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। ওকে ফাইন, লেটস মুভ টু নেক্সট টপিক। খেলার মান আপনি দেখতে পাচ্ছেন, খেলার মান নিয়ে কি বলার আছে? ইউরোতে কয়টা ম্যাচ এক্সাইটিং হয়েছে এবার? সো খেলার মান আপনি জাজ করবেন কিভাবে? গোল দিয়ে। আমরা যদি গোলের সংখ্যা দেখি, ইউরোতে কিন্তু প্রতি ম্যাচে 2.25টি করে গোল হয়েছে। কোপাও কাছাকাছি, বাট মানে স্লাইট মার্জিনে কিন্তু ইউরো এখন এগিয়ে আছে। সো আরেকটা যেটা ইন্টারেস্টিং জিনিস, যে কোপা আপনি বলছেন যে কিছুটা এগিয়ে আছে। সো আরেকটা জিনিস যেটা এবার কিন্তু আমরা ইউরোতে দেখেছি, ফ্রান্সের মতো টিম ওপেন প্লেতে কোনো গোল না করে সেমিফাইনালে চলে গেছে, যেটা খুবই আমার কাছে মনে হয়েছে ইউরোর পক্ষে খুব বেশি শক্ত যুক্তি দেওয়াটা কঠিন। ইংল্যান্ডের মতো টিম, যাদের ফুটবল দেখতে দেখতে সবাই ঘুমিয়ে পড়ছে, তারাও কিন্তু সেমিফাইনালে চলে গেছে। এটা কি ইউরোর জন্য খুব শক্ত একটা অ্যাডভার্টাইজমেন্ট হলো এবার? বাট আমি বলবো যে কোপার প্রায় ম্যাচ নর্মালি এরকম হয়ে থাকে। এবার আমরা ফ্রান্স আর ইংল্যান্ড অ্যাকচুয়ালি ইউরোর মানটা কিছুটা মনে হচ্ছে যে তাদের এক্সাইটমেন্টটা কিছুটা কমিয়ে দিয়েছে, বাট কোপায় কিন্তু দেখুন প্রায় ম্যাচই নর্মালি এরকম। আমি এটার সাথে ডিফার করব, কারণ আমরা কোপার যেসব ম্যাচকে আমরা বলছি যে খুব বেশি এক্সাইটিং হচ্ছে না, সেগুলো আমরা বুঝতে পেরেছি। আপনি বলছেন হয়তো ব্রাজিলে আমরা লাস্টে দেখেছি, ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচের কথা বলছেন, আর্জেন্টিনার ইকুয়েডর ম্যাচের কথা বলছেন, কিন্তু কোপায় কিন্তু বেশ কিছু ভালো ম্যাচ হয়েছে, সেগুলো আমরা দেখিনি, আমাদের দর্শকরা হয়তো খুব বেশি দেখেনি। আমরা মেক্সিকো এবং ইকুয়েডরের ম্যাচটার কথা মনে করতে পারি, দারুণ একটা ম্যাচ হয়েছিল, কিন্তু খুব লাস্টে গিয়েও মেক্সিকো শেষ পর্যন্ত চেষ্টা করেও পারেনি। এবং ইউএসএ এবং পানামার যে ম্যাচটা, সেটাও কিন্তু খুবই এন্ড টু এন্ড ম্যাচ হয়েছিল। ইউএসএ খুব ভালো ফুটবল খেলেছে, আমি বলবো তারা কিছুটা আনলাকি, তারা খুব এক্সাইটিং ফুটবল খেলেও তারা কিন্তু পরের রাউন্ডে উঠতে পারেনি। বাট এটা তো আপনার ছোট দলগুলোর মাঝখানে এক্সাইটিং ম্যাচ, কিন্তু বড় টিমের মাঝখানে মানে কোয়ালিটি ক্ল্যাশ কিন্তু আমরা কোপায় দেখতেই পাই। আমার কাছে মনে হয়েছে ব্রাজিল এবং কলম্বিয়ার ম্যাচটা কিছুটা কোয়ালিটি ক্ল্যাশ ছিল। হ্যাঁ, সেভাবে হয়তো গোলগুলো সেরকম হয়নি, বাট সেটা কোনোভাবেই ধরেন জার্মানি স্পেনের ম্যাচের মতো না, বা নেদারল্যান্ড
অস্ট্রিয়ার ম্যাচটার মতো এত কোয়ালিটি ফুটবল ছিল হ্যাঁ, না। এটা আসলে সাবজেক্টিভ ব্যাপার, কোয়ালিটি নিয়ে আমরা সারাদিন চাইলে তর্ক করতে পারি, সেজন্য আমরা খুব বেশি তর্ক না But, করে এটা তো আপনি স্বীকার করবেন যে ইউরোতে বড় টিমগুলো নিজেদের সাথে বেশি খেলছে কোপার তুলনায়। আর্জেন্টিনা কিন্তু ফাইনালের আগে কোনো বড় টিমেই তার সাথে মুখোমুখি হবে না। হ্যাঁ, আর্জেন্টিনার ব্র্যাকেটটা আসলে এবার এরকমই পড়ে গেছে, যেখানে উরুগুয়ে বা কলম্বিয়াকে তারা আসলে ফাইনাল, বা ব্রাজিল তো অলরেডি আউট, আমরা জানি ফাইনালের আগে পাচ্ছে না। এটা একটা ফ্ল হতে পারে যে ফরম্যাটটার কারণে, যে এ বি বা সি ডির মধ্যে যদি খেলা না হয়, যদি ক্রস হতো তাহলে হয়তো এই ফরম্যাটটা একটু ইন্টারেস্টিং হতো। কিন্তু সবকিছু মিলে খেলার মানের ব্যাপারে আমি অন্তত এবার কোপাকে খুব বেশি পিছিয়ে রাখবো না, কারণ ইউরোর খেলাগুলো এবার আগের চেয়ে আমার কাছে মনে হয় অনেক বোরিং মানে হয়েছে। খেলার মানে আমাদের তো আরেকটা জিনিস দেখতে হবে যে এখানে আন্ডারডগ টিমদের চান্স কতটুকু আছে। এখন ইউরোর ক্ষেত্রে যদি দেখেন, ইংল্যান্ড সেমিতে গিয়েছে, বাট তারা কিন্তু স্লোভাকিয়ার সাথে স্ট্রাগল করেছে, তারপরের ম্যাচেও তারা স্ট্রাগল করে সুইজারল্যান্ডের সাথে স্ট্রাগল করে উঠেছে। ইভেন আমরা দেখি যে জর্জিয়া, রোমানিয়ার মতো ছোট দলগুলো কিন্তু অনেক ভালো খেলেছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমি একটু অ্যাড করি, জাস্ট এই টপিকটা শেষ করার আগে। অনেকেই বলছে এবার ইউরোতে যে বড় প্লেয়াররা যারা আছে তারা সবাই টায়ার্ড, তারা সবাই ফ্যাটিকড হয়ে আছে, কিন্তু সাউথ আমেরিকান প্লেয়াররাও কিন্তু প্রিমিয়ার লিগে খেলছে, তারা কিন্তু লা লিগাতে খেলছে। সেক্ষেত্রে কলম্বিয়ার প্লেয়াররা যখন, বিশেষ করে লুইস ডিয়াসকে আমরা দেখেছি যেরকম এনার্জি নিয়ে খেলতে, সেটা কি প্রমাণ করে যে ন্যাশনাল টিমের প্রতি তাদের ডেডিকেশন একটু বেশি? আমি বলবো যে একজন প্লেয়ার দিয়ে তো আপনি জাজ করতে পারবেন না, বাট ইউরোপের প্রায় সব প্লেয়ারই, ইউরোর সব প্লেয়ারই কিন্তু ইউরোপিয়ান বড় লিগগুলোই খেলছে। সেটা কিন্তু আপনি কোপার ক্ষেত্রে বলতে পারবেন না। এখানে সব টিমের সব প্লেয়ার কিন্তু ইউরোপিয়ান লিগে বড় লিগে খেলছে না, তাদের সবার ফিক্সচার কন্ডিশন এত বেশি না, কারণ সবাই তো আর চ্যাম্পিয়ন্স লিগে খেলছে না। চ্যাম্পিয়ন্স লিগ যারা খেলে তাদের মানে ফিক্সচার বেশি থাকে, ইউরোপিয়ান ফুটবল যারা খেলে তাদের ফিক্সচার বেশি থাকে। সো ঠিক আছে, এটা আমরা হয়তো এখানে মুলতবি রেখে আমরা পরের রাউন্ডে চলে যেতে চাই, দেখি সেখানে আসলে কি হয়। সো রেফারিং নিয়ে কি বলার আছে? এবার ইউরোতে কি রেফারিং যথেষ্ট ভালো হয়েছে আপনার কাছে কি আমি মনে বলবো হয়? যে এবার ইউরো রেফারিং নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। লাইক মানে যারা আমরা প্রিমিয়ার লিগ দেখি আমাদের জন্য খুবই সন্তোষজনক ছিল, কারণ প্রথমত হচ্ছে এবারের ভার কলগুলো, ভারের ডিসিশন কিন্তু খুবই কুইক হয়েছে। এছাড়া নর্মালি ইন জেনারেল কিন্তু রেফারিং নিয়ে খুব একটা অভিযোগ ছিল না এবার ইউরোতে, এক্সেপ্ট আপনি ইংলিশ টিম নিয়ে, রেফারিং এর ইংলিশ টিমটা নিয়ে কয়েক ম্যাচে অভিযোগ। আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি বলছেন ইংলিশ রেফারিতে কথা, উয়েফার যে ম্যাচটিতে যে ঘটনাটি নিয়ে আসলে কথা হচ্ছে সবচেয়ে বেশি, মার্ক কুকারের হ্যান্ডবল, সেটা উয়েফা কিন্তু আগে থেকে বলেছিল এই ডিসিশনগুলো দেওয়া হবে না, দেওয়া উচিত হবে না পেনাল্টি, কিন্তু স্পষ্টই বোঝা গেছে জার্মানি কোচ সেটা জানতেন না, তিনি কিন্তু সেটা নিয়ে খুবই অবজেকশন দিয়েছেন। এবং এখানে আমার কাছে মনে হচ্ছে হয়তো কিছুটা ল্যাকিংস আছে। কোপা রেফারিং নিয়ে কিন্তু সবসময় প্রচুর কথা হয়, এবারও রেফারিং নিয়ে অনেক কথা হয়েছে, আমরা ব্রাজিলের ম্যাচে দেখেছি প্রচুর কথা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কোপা রেফারিং ইনফ্যাক্ট আগের তুলনায় আসলে বেটার হয়েছে। আগে আরো খারাপ অবস্থা ছিল, সত্যি কথা বেটার হয়েছে, বাট আমি বলবো স্টিল এটা ইউরো স্ট্যান্ডার্ড। এখানে আরেকটা যেটা বড় ব্যাপার, যে কোপাতে যারা রেফারিং করে একটা ঝামেলা যেটা, সেটা হচ্ছে কোপাতে যারা রেফারিং করে তাদের স্টেকটা একটু অন্যরকম থাকে। আপনি দেখেন যে কোপাতে আপনি আর্জেন্টিনার রেফারি ব্রাজিলের ম্যাচে রেফারিং করছেন, আবার ব্রাজিলের রেফারি আর্জেন্টিনার ম্যাচে রেফারিং করছেন, কিছু করার নেই, কারণ টিমই অল্প কয়েকটা, এখানে আসলে ক্রস হবে, যেটা আসলে ইউরোতে অ্যাভয়েড করা সম্ভব, যেটা আমরা দেখেছি যে অ্যাভয়েড করলে সেক্ষেত্রে আসলে কন্ট্রোভার্সিটা কম হয়। এই কারণে হয়তো কিছুটা ঝামেলা হচ্ছে, কিন্তু ওভারঅল কোপা রেফারিংকে এবার অনেকগুলো টপিকের পরও আমি কোপা রেফারিংকে আগের চেয়ে বেশি মার্ক দেবো। বাট স্টিল দুই কম্পিটিশনের মাঝখানে সো এটা নিয়ে আসলে কথা চলতেই থাকবে। সো আমরা পরের টপিকে চলে যাই, দেখি সেই টপিকে কে যেতে। এখানে যেটা এখন দেখতে পাচ্ছেন, সম্প্রচার ও মাঠের মানে কোপা অনেকটাই পিছিয়ে ছিল, কিন্তু এবার আমি কোপাকে অনেক বেশি মার্কস দেবো। ইনফ্যাক্ট আমি লেটার মার্কসের কাছাকাছি দিতে চাই। আপনি বলতে পারেন যে কোপাতে হয়তো আগের চেয়ে কিছুটা বেটার হয়েছে, কিন্তু তারপরেও কি ইউরো লেভেলে এসেছে? না, আমি বলবো না যে তারপরেও আপনি বলতে পারেন, মানে আপনি যদি একটা টুর্নামেন্ট দিয়ে তো দুইটা কম্পিটিশন জাজ করা যায় না। সো আপনি লাস্ট 3 ইউরো বা লাস্ট 3 কোপা যদি জাজ করেন, তাহলে আমি বলবো যে ইউরোর ধারে কাছেও অ্যাকচুয়ালি মাঠের মানে আসবে না। আমার কাছে মনে হয়েছে ইউএসএ তে খেলা হওয়ার পরে এবারে কোপা অনেকটুকু ভালো হয়েছে। আপনি যদি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আপনি দেখেন, যে কোপার যে খেলাগুলো হয় যখন হয় তখন আমাদের সময় অনেক ভোরে খেলা হয়। সো ওইটা আসলে আমাদের দর্শকদের জন্য হয়তো অতটা ফ্রেন্ডলি না, যেটা ইউরোর ক্ষেত্রে আসলে হয় না। সো এটা হয়তো আমাদেরকে সাইকোলজিক্যালি কিছুটা এই মনে করাতে পারে যে ঠিক আছে, যে ইউরোতে বা কোপাতে হয়তো অত ব্রডকাস্টিং ভালো হয় না, কিন্তু আমি এবার খুব মনোযোগ দিয়ে কোপার খেলাগুলো দেখে বুঝেছি কোপাতে আগের চেয়ে অনেক বেটার হয়েছে সবকিছু। আপনি যদি মাঠের মানের কথা চিন্তা করেন, হ্যাঁ কোপাতে মাঠ ছোট, এটা নিয়ে একটা অবজেকশন ছিল, ভালো অবজেকশন ছিল, কিন্তু সেটা আমার কাছে মনে হয়েছে পরের দিকে প্লেয়ার আসলে এটার সাথে মানিয়ে নিয়েছে। সো মানিয়ে নিলেও আপনি যদি জার্মানির মাঠের সাথে ইউএস এর মাঠ তুলনা না, সেটা তো অবশ্যই জার্মানির মাঠের মতো ইউএস এর মাঠ হবে না, অবভিয়াসলি ফুটবলিং নেশন হিসেবে থাকবে না, কিন্তু ওভারঅল আপনি যদি প্যাকেজের কথা চিন্তা করেন, ইউরোর যেরকম একটা প্যাকেজ, আপনি যদি প্রিমিয়ার লিগ আপনি জানেন সবচেয়ে বেস্ট প্যাকেজ ফুটবলের, এটা যদি ইউরোর তো আগে এই প্যাকেজটা ছিল, আমার মনে হয় কোপা কাছাকাছি আসছে একটু, এই ডিস্টেন্সটাও কিন্তু অনেকটুকু কমে গেছে। সো এটা নিয়ে আসলে অনেক কথা বলার আছে। আমরা এখন নেক্সট টপিকে চলে যাই, দেখি সেখানে কে যেতে। সো অ্যাম্বিয়েন্স এবং দর্শক,
আমি বলবো এবার জার্মানি কিন্তু দুর্দান্ত একটি ইউরো হোস্ট করেছে। স্পেশালি আমরা কাতারে দেখেছি ফ্যান এনগেজমেন্ট এত বেশি ছিল না, বাট জার্মানিতে কিন্তু টুর্নামেন্ট এতটা এক্সাইটিং না হলে ফ্যান এনগেজমেন্ট খুবই দারুণ ছিল। আমরা অলরেডি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফ্যান পেজের অনেক ভিডিও দেখেছি এবং প্রত্যেক ম্যাচে মাঠে কিন্তু দারুণ একটা এমবিয়েন্স ছিল। হ্যাঁ, কোপাতে হয়তো আমি বলবো কোপাতেও কিছু কিছু ম্যাচে দর্শক একটু কম ছিল, কিন্তু ওভারঅল কোপার এমবিয়েন্স এবার বেশ ভালো ছিল। আরেকটা জিনিস একটু ইন্টারেস্টিং জিনিস, এটা তর্ক করার জন্য বলছি না, এটা আসলে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। কোপাতে যখন ইউএসএতে খেলা হয়েছে, একটা দেশ থেকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটের দূরত্ব কিন্তু অনেক বেশি। সেখানে চাইলেও একটা দর্শক সবসময় সবগুলো ম্যাচ দেখতে পারে না। আপনি ভেনেজুয়েলার একজন দর্শকের কথা চিন্তা করুন, তার একটা ফ্লাইট ধরে ইউএসএতে আসতে 6-7 ঘন্টার কথা লেগেছে, যেখানে জার্মানিতে কিন্তু ট্রেনে করে বা বাসে করে হয়তো ইউএস এর এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়া আর ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার অনেকটা বরং easier, অনেকটা ইজিয়ার। সো সবকিছু মিলে দর্শকদের কথা যদি বলেন, আমার কাছে মনে হচ্ছে দর্শকের এনথুজিয়াজম বিচার আপনি বলছেন যে অনেক বেশি এনার্জেটিক ছিল, আমার কাছে মনে হচ্ছে কোপার দর্শকরা সবসময় সবচেয়ে বেশি এনার্জেটিক। কোপার নেশনদের ওদের যে ফ্যান বেস, তাদের যে ক্রেজ, সেটা আসলে কোনো দেশের সাথে কম্পেয়ার করা যায় না। এটা ব্রাজিল আর্জেন্টিনায় বলেন, এটা কলম্বিয়ার কথাই বলেন, একদম দুর্বল দেশ বলিভিয়ার কথা বলেন, এখানে আমি অন্তত বলবো যে কোপার দর্শকদের যে ক্রেজ, সেটার সাথে আসলে কাউকেই তুলনা করা যায় না। দেশে ক্রেজ হয়তো বেশি, বাট আমি বলবো না মাঠে তাদের ক্রেজটা ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা নিয়েও অনেক কথা বলা যায়, চাইলে আমরা দেখি শেষ পর্যন্ত কে জেতে। সো অনেকগুলো পয়েন্ট আমরা দেখে ফেললাম, এখন আমরা লাস্টে চলে আসলাম জয়ীকে। আমি আমার জায়গাতে অনার, আমি কোপাকে জয়ী দেখছি। কিরো, আপনি কি আমার কাছে হার স্বীকার করবেন? আমি বলবো যে মানে অবভিয়াসলি না, ইউরোই জয়ী, বাট এবার ইউরো এতটা এক্সাইটিং হয় নাই আমরা যতটা এক্সাইটিং ইউরো দেখে অভ্যস্ত। অ্যান্ড মানে কোপার সাথে যে ইউরোর কম্পিটিশনটা হচ্ছে, কম্প্যারিজনটা যে হচ্ছে, এটা আমি বলবো যে কোপার জন্য একটা বড় জয়। কারণ আগের কম্পিটিশনগুলো কিন্তু কোপার সাথে ইউরো কেউ কম্পেয়ার করার সাহসটাই পেত না। এই সাহসটাই আসলে আমরা করতে চাই। যারা আমরা কোপা আমেরিকার খেলা ভোরে উঠে দেখেছি কষ্ট করে, তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা দেখলে কোপার পক্ষে আরো বেশি মন্তব্য করার জন্য, আমাকে জয়যুক্ত করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিও করার জন্য। আপনাদের মন্তব্য শুনতে চাই, কোপা নাকি ইউরো, শেষ পর্যন্ত কে জিতলো?